শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার, ওর ঘড়িতে এখন বাজে 6:30। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আজকে তো ঘুম থেকে উঠেছি ওই 6:45 দিকে। উঠে ঘরদোর ঝাঁট দিয়ে, উঠোন ঝাঁট দিয়ে, গা কাপড় ধুয়ে কিন্তু আজকে ঠাকুরতলাটা ধুয়ে নিই। তোমাদের ঘরে তো কালকেই বলেছিলাম যে আমাদের এখানে একজন মারা গেছে, আর সেহেতু তো আজকে অসহজ, ওই জন্য আজকে আর ঠাকুরতলাটা ধুলাম না। দূরে ঘরে জল দিয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে। আর দেখো এইদিকে হচ্ছে ডাল সিদ্ধ চাপিয়ে দিয়েছি, বিউলির ডাল, আর এইদিকে হচ্ছে ভাত চাপিয়ে দিয়েছি। আর আজকে না সবজির কথা তোমাদের দাদাভাইকে বলা হয়নি, আর আজকে সবজিও সেইভাবে নেই, কি রান্না করব দেখছি। চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি যখন ভিডিও করেছিলাম তখন তো আমি আমার অরিজিনাল ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু তোমাদের ঘরে তো আগেই বলেছিলাম যে আমাদের পাশের বাড়ির ওই ছেলেটা জোরে জোরে গান বাজায়, ওই জন্য আমি আমার ভয়েসটা দিতে পারছি না। আমাকে কিন্তু ভয়েস রেকর্ডটাই দিতে হচ্ছে, কি আর করা যাবে বলো। একটু যে মন খুলে কথা বলবো সেটাও আমি করতে পারি না, সারাটা দিন এইরকমভাবে গান চলতেই থাকে। আর দেখো, যাই হোক, আর কি করা যাবে বলো। আর দেখো করলা ছিল, করলাটা আমি কেটে নিচ্ছি, করলার তরকারি হয় বলে। আর ফ্রিজে ছিল বেগুন ছিল 3টে, দেখছি অনেক দিন ধরে বেগুনগুলো রাখা ছিল, তো বেগুনগুলো দেখছি নষ্ট হয়ে গেছে। তার মধ্যে থেকে একটা বেগুন ছিল, ওই বেগুনটাই কিন্তু কেটে নিলাম, একটু করলা আলু আর বেগুন দিয়ে তরকারি করব বলে। আর সোনা তো করলার তরকারি খাবে না, আর আমিও খুব একটা পছন্দ করি না, তোমাদের দাদা ভাইয়ের জন্যই করলাম। আর সোনার জন্য করলাম আলু ভাজা, আর হবে কাঁকরোল ভাজা। আর আমি যখন তার পরের দিনকে ভয়েসটা দিচ্ছিলাম, প্রচণ্ড হারে কিন্তু বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির আওয়াজটা নিশ্চয়ই তোমরা শুনতে পাবে, প্লিজ একটু দয়া করে তোমরা শুনে নিও আওয়াজটা। আর কী করা যাবে বলো, প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে। আর দেখো এদিকে কিন্তু আমি আলুটা সিদ্ধও চাপিয়ে দিচ্ছি, আলু ভাজা করব বলে। আলু ভাজার জন্য আলুটা আগে সিদ্ধ করে নিলে তেলটা একটু কম লাগে। আর এইদিকে দেখো আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে, আমি কিন্তু ভাতটা এবার নামিয়ে নেব। আলুটাকে তো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে কিন্তু এবার কাঁকরোল ভাজাটাকেও ভেজে নিচ্ছি। কাঁকরোল ভাজাটা তো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এবার তুলে নিলাম। নিয়ে কিন্তু এবার কড়াইতে তেল দিয়ে আমি কিন্তু করলার তরকারিটাও চাপিয়ে দেব। আর দেখো আমার কিন্তু করলার তরকারিটা হয়ে গেছে, আমি কিন্তু এবার নামিয়ে নেব। আজকে কি রান্না হয়েছে তোমাদের ঘরে এক ঝলক দেখিয়ে দিই। বিউলির ডাল হয়েছে, করলা আলুর তরকারি, কাঁকরোল ভাজা আর আলু ভাজা। এইদিকে দেখো প্রেসারে আলু সিদ্ধ করতে দিয়েছি, সোনাকে স্যান্ডউইচ করে দেবো বলে। ওইদিকে যতক্ষণ আলুটা সিদ্ধ হতে সময় লাগে, আমি ততক্ষণ কিন্তু এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, যতটা কাজ এগিয়ে নেওয়া যায় আর কি। আজ তো সোনাকে একটু বকা দিয়েই ঘুম থেকে তুলে দিয়েছি, জানো তো। আজকে ওদের ক্লাসে মান্থলি টেস্ট আছে ইভিএসের, আর ওকে কালকে রাত্রিরে পড়েছিল, আর বললাম যে সকালে একটুখানি উঠে দেখে নিলে সেটা একটু মনে থাকে, কিন্তু উঠতে তো একদমই চাইছিল না। বকাঝকা দিয়ে কিন্তু তুলে দিয়েছি, ও কিন্তু উঠে বাইরের চেয়ারে বসে আছে, আর আমি কিন্তু এদিকে কাজগুলো করে নিচ্ছি। আর এইদিকে দেখো আলুটাকে প্রেসার থেকে বার করে আমি কিন্তু পাখার তলায় জুড়োতে দিয়েছিলাম, না হলে তো মাখতে পারবো না। আর ওতে একটু নুন দিলাম, একটু সর্ষের তেল দিলাম, আর একটু ভাজা মশলা দিলাম। আমি আবার শুঁকে একটু দেখলাম যে এটা ভাজা মশলা নাকি বিরিয়ানি মশলা, দুটো কৌটোই তো একই আছে, বুঝতে একটু অসুবিধা হচ্ছিলো, ওই জন্য কিন্তু একটু শুঁকে দেখে নিলাম। আর হাতা করে মাখছিলাম, মাখতে একটু অসুবিধা হচ্ছিলো, ওই জন্য কিন্তু হাতে করে মাখছি, কিন্তু আলুটা তো প্রচণ্ড গরম, মাখতেও কিন্তু খুব অসুবিধা হচ্ছিলো। আর দেখো আলুটা কিন্তু আমি মেখে নিয়েছি, এবার কড়াইতে তেল গরম বসিয়ে আলুটাকে একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে কিন্তু স্যান্ডউইচটা করতে শুরু করব। আলুটাকে ভালো করে তেলে ভেজে নিয়ে তারপর কিন্তু উপর থেকে একটু সস দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, কেন একটু টক টক ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগবে, ওই জন্য কিন্তু আমি নেড়ে নিয়ে এবার কিন্তু নামিয়ে নিলাম। এইদিকে দেখো তোমাদের দাদাভাইও ততক্ষণে স্নান সেরে চলে এসছে,
এসে তো তোমাদের দাদাভাই রোজ দিন ধূপ দেয়, আর আজকে যেহেতু আমাদের অসুবিধ আছে শুধু খালি ঠাকুরতলায় নমস্কার করলো, করে দেখো খেতে এখনও বসেনি, আর খেতে বসবে। আর আমি কিন্তু এদিকে খাবারটা দিয়ে দিচ্ছি। সকালবেলা আমি এত তাড়াহুড়ো করে এত কিছু রান্না করি, কিন্তু তোমার দাদাভাই কিছুই খায় না, অর্ধেক পাতে ফেলে রেখে যায় আর অর্ধেক খেয়ে যায়। আর এইদিকে দেখো, যাই হোক আর কী করা যাবে বলো। আর এদিকে দেখো আমি কিন্তু পাউরুটিটাতে আলুটা ভালো করে মানে চাড়িয়ে দিচ্ছি, দিয়ে আর একটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এরকম করেই কিন্তু আমি সব কটা বানিয়ে নিয়েছিলাম। আর তোমার দাদাভাইও বললো আমিও তাহলে স্যান্ডউইচই নিয়ে যাবো, সোনা যেহেতু নিয়ে যাবে আমিও তাহলে নিয়ে যাব। ওই জন্য এক ঝামেলাতেই মিটে গেল, আর তাহলে আলাদা করে আমাকে রুটি করতে হলো না। আর আজকে এমনি করলার তরকারি, রুটি করারও খুব ঝামেলা ছিল, রুটি করলে কী দিয়েই বা নিয়ে যেত। আর দেখো এইদিকে কিন্তু আমি কড়াইতে একটু ঘি গরম মানে ঘি দিয়ে দিয়েছি, দিয়ে ঘিটা চাড়িয়ে দিয়ে আর ওতে কিন্তু এবার পাউরুটিগুলো এপিট ওপিট করে সেঁকে নেব। একটু এপিট ওপিট করে ভেজে নিলেই তাহলে আমার জিনিসটা রেডি হয়ে যাবে। আর আমি কিন্তু এটা কোনো দিন বানাইনি, এই ফার্স্ট টাইমই বানালাম, জানি না কেমন খেতে হবে জানো তো। দুজনকেই তো টিফিনে দিয়েছিলাম, সোনাকে আর তোমাদের দাদাভাইকে, দুজনেই কিন্তু বললো বেশ ভালো হয়েছিল জানো তো। ফার্স্ট টাইম করেছি, সেকেন্ড টাইম নিশ্চয়ই আরও ভালো হবে। এই দেখো এবার কিন্তু এই পাউরুটিগুলো ছুরি দিয়ে দু আধখানা করে দিচ্ছি, দিয়ে কিন্তু টিফিনেতে ভরে দেব। তোমার দাদা ভাইয়ের টিফিনটা তো আমি রেডি করে দিয়েছি, এবার কিন্তু সোনার টিফিনটা করব। সোনার টিফিনে তো ভরে দিলাম, আর এই ছোট্ট ডাব্বাটায় কিন্তু একটু সস দিয়ে দেবো, কেন সস দিয়ে লাগিয়ে লাগিয়ে খেতে ভালো লাগবে। আর তোমার দাদাভাই কিন্তু সস নেয়নি, ও সস খুব একটা পছন্দ করে না, বললো আমাকে দিতে হবে না, আমাকে এমনিই দাও, আমি এমনিই খাবো। আর দেখো টিফিনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর সোনাও কিন্তু স্নান সেরে চলে এসছে। আর আজকে দেখতে পাচ্ছ তোমার দাদাভাই কিন্তু পাতটা পরিষ্কার করে নিয়েছে, ঠিক আছে। বলেছি বলে হয়তো, আর ওকে বলেও ছিলাম যে রোজ দিন তুমি ভাত রেখে দাও, তোমার এটুকটা রোজ দিন কে খাবে বলো। আর আজকে কিন্তু করলার তরকারি করেছিলাম বলে মানে সব পরিষ্কার করে কিন্তু ভাতটা খেয়ে নিয়েছে। আর দেখতেই পেলে জামাটা আয়রন করে নিলাম, আর সোনাকে কিন্তু সব ড্রেসগুলো খাটের উপরে দিয়ে দিলাম, আর ও পরে নেবে। আমি তো পরে দিলে ওর পছন্দ হয় না, ও একাই পরে নেবে। সোনা আর আমি দুজনেই কিন্তু খাওয়া দাওয়া করে সোনা তো স্কুল বেরিয়ে গেছে। আর এদিকে দেখো আমি কিন্তু রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু রান্না করতে করতে আমি অনেকগুলো বাসনই মেজে ফেলেছিলাম, আর সোনা যাওয়ার পরে অল্প কটা বাসন ছিল সেইগুলোই কিন্তু আমি মেজে নিয়েছিলাম, আর রান্নাঘরটাও পরিষ্কার করে মুছে নিয়েছিলাম। আর তারপরে দেখো আমি কিন্তু ঘরে এসে বিছানটাও পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। ঘরেতে তো দিদিভাই এসেছিলো, আর ওই যে আমাদের এখানে একজনকে সাপে কামড়েছে সেই নিয়েই কথা হচ্ছিল। আর এখন এত সাপের উপদ্রব বেড়েছে, মানে ভয়ে যেন বাইরে বেরোনো যাচ্ছে না জানো তো। আর আমাদের কিন্তু রাস্তার ধারটা একটা আলো লাগাতেই হবে, ছিল ওতে জল ঢুকে গেছে, ওই জন্য কিন্তু মানে ল্যাম্পটা খারাপ হয়ে গেছে। আর তোমার দাদাভাই বলছে যে বাটি মতোগুলো পাওয়া যায় সেইগুলো নিয়ে এসে আর ওইগুলো ওখানে লাগিয়ে দেবে, তাহলে আর জলটা ঢুকবে না। আর দেখো আমি কিন্তু ঘর মোছার জলটাও নিয়ে চলে এসেছিলাম, আর ঘরটাও কিন্তু আমি মুছে নিচ্ছি। আর আমাদের রাস্তার ওপারটায় এত বন জঙ্গল হয়ে আছে, ওখানে তো আমি একদিন বালতির নোংরাগুলো ফেলতে গিয়ে একটা বড় সাপ দেখেছিলাম, আমার কিন্তু প্রচণ্ড ভয় লেগেছিলো। আর এখন যেহেতু উনি মারা গেছেন ওই জন্য আরও বেশি ভয়ে আতঙ্কে আছি। আর দেখো একেবারে স্নান সেরে চলে এসেছি, এসে কিন্তু চুলটাও আঁচড়ে নিচ্ছি। আর দেখো এই বর্ষায় বলে এত চুল উঠছে মানে বলার মতো নয়, চুল উঠে উঠে আমার তো পুরো মাথা ফাঁকা হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। আর চুলটা কিন্তু ভালো করে আঁচড়ে নিলাম। আর আজকে তো সিঁদুর পরবো না, আর সিঁদুর পরবো না, একটা টিপ না পরলে মুখটা তো কেমন লাগায়, ওই জন্য একটা টিপও কিন্তু পরে নিলাম। তারপর তো তোমাদের সামনে এলাম বেশ অনেকক্ষণ পরে মানে এটা বিকালবেলা, সোনা স্কুল থেকে আসার পরে 4:30 সময় করে হবে। সোনাতে স্কুল থেকে এলো, আর এই দেখো যে ড্রাগন ফলটা নিয়েছিলাম, এই ড্রাগন ফলটা এখন কাটছি। আমিও কোনো দিন খাইনি, আর সোনাও কিন্তু কোনো দিন খায়নি, কিরম করে কাটতে হয় সেটাই বুঝতে পারছিলাম না। এইটা কিন্তু ওই বেদানার মতো করেই আমি ছাড়ালাম, আমার বন্ধু বলে দিয়েছিল যে ওইভাবে ছাড়াতে আর ছাড়িয়ে যাবে। দেখো ওইভাবেই ছাড়িয়ে আমি কিন্তু এটা কেটে নেব, কিন্তু যতটা দেখতে ভালো লাগছে ততটা কি খেতে ভালো হবে সেটাই তো জানি না।
আর সোনা তো আমার পাশে বসে আছে, ও কখন খাবে বলে। আর সোনা তখন স্কুল থেকে আসেনি, ও এসব খেলার সঙ্গীরা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আর জিজ্ঞাসা করছে কখন আসবে কখন আসবে। আর সোনা তো এসেই দেখো ও কিন্তু কাটছি, ও খেতে শুরু করে দিয়েছে। কিন্তু জানো তো 2 পিসের মতো খেয়েছে, খেয়ে দিয়ে বলছে আমার আর ভালো লাগছে না, আমি আর খাবো না বলে ও খেলো না, রেখে চলে গেল জানো তো। তো খেলার নেশা, কতক্ষণে খেলতে যাবে, ওর তো এখানে টাইম হয়ে যাচ্ছে, ওই জন্য কিন্তু ও তাড়াহুড়ো করে চলে গেল। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে, কিন্তু দেখতে ভালো হলে কি হবে, আমারও কিন্তু খেতে একদমই ভালো লাগে না জানো, কেমন টক টক মতো লাগছে। কোনোদিন খাইনি, এই প্রথমবার খাচ্ছি, কিন্তু খেয়েও কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। আর সোনা তো 2 পিস খেলো, বাদ বাকিটা কিন্তু ডাব্বায় ভরে আমি ফ্রিজে ভরে দিয়েছি, জানি না ওটা আর কে খাবে। বেশ খানিকক্ষণ রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, কেন ওই যে মরাটা আসবে, পোস্ট ম্যাডাম হয়েছে, ওই জন্যই কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম। রাস্তার ধারে তো লোকারণ্য হয়ে গেছে। আর দেখো আমি কিন্তু এবার বিকালবেলা ঘরদোরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দেওয়ার পরে আমি কিন্তু বোতলে জলগুলো ভরে নিচ্ছি, তার আগে তো বালতিতে ভরে নিয়েছি, তারপর কিন্তু বোতলগুলোতে জলগুলো ভরে নিচ্ছি। আমি তো একটু তাড়াতাড়ি করছিলাম, আবার তো যাব ডাক্তারখানায়, ডাক্তার দেখাতে যেতে হবে। ডাক্তারবাবু তো 7:30টার মধ্যে যেতে বলেছেন। আমি কিন্তু একটু তাড়াতাড়ি করেই কাজগুলো করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো জামাগুলো কিন্তু গুছানো হয়নি, এগুলো কিন্তু গুছিয়ে আমি জায়গা মতো রেখে দিচ্ছি। আর আমি তো সব জামা এমনিই সোজা করে রাখারই চেষ্টা করি জানো তো, সোজা করে রাখলে একটা দেখতেও ভালো লাগে, আর পরার সময় কিন্তু অসুবিধা হয় না। কালকে জামাগুলো কাচা হয়েছিল, সেই জামা কাপড়গুলো তো কিছুই গোছানো হয়নি, সবই চেয়ারে জড়ো করা ছিল। আর আজকে কিন্তু সব জায়গা মতো গুছিয়ে গুছিয়ে সব রেখে দিচ্ছি। আর জামা কাপড় দেখবে গুছিয়ে পরিপাটি করে না রেখে দিলে দেখবে দেখতেও একটা ভালো লাগে না। জানো তো বন্ধুরা, আজকে পাড়াটা যেন পুরো শোকের ছায়া হয়ে গেছে জানো, পুরো যেন পাড়াটা সেই ঘন ধরে গেছে। হ্যাঁ, এখন তো বিকাল 5:05 হয়ে গেল। আর হচ্ছে এখনই মানে মরাটা আসার কথা, রাস্তাঘাটটা পুরো হই হই করছে। আমিও দাঁড়িয়েই ছিলাম সোটা আসবে বলে। তারপর তো এদিকে কাজগুলো আমাকে করতে হবে, ঝাড় দেওয়া, জল তোলা, যেহেতু আমার ডাক্তারখানায় যাবো সেহেতু তাড়াতাড়ি করতে হবে, 6:30টার সময় করে আমাকে বেরোতে হবে, ওই জন্য করে নিলাম। আর এখন কিন্তু আসেনি, রাস্তা ধরে পুরো হই হই করছে সবাই, মানে যেন পাড়াটা যেন না সে একটু মিষ্টির মতো হয়ে আছে একদম, সবাই রাস্তা ধরে দাঁড়িয়ে আছে। আর সোনা তো স্কুল থেকে এসে গ্রাউন্ড ফলটাতে একটুখানি মুখে নিল, নিয়েই চলে গেছে ছাদে, হুড়োহুড়ি করছে কি ক্রিকেট না কি খেলছে। আর আমিও তো এদিকের কাজগুলো করছিলাম, মনটা এত খারাপ লাগছে কি বলবো। মানুষটাকে দেখলাম সকালবেলা, আর দুপুরেই শুনছি এরকম মারা গেছে। নিয়তির যে কি লেখন মানে বলার মতো নয়। চলো দেখতে থাকো ভিডিওটা। আবার ডাক্তারখানায় যাবো, দেখে দুটো রুটি করে রেখে যাবো না কি করবো করতে পারছি। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি তো রেডি হয়ে নিয়েছি, আর বিকাল থেকেই এত আকাশ ডাকছে মানে কথা কি বলবো। আর সোনাকেও কিন্তু একটা জামা পরিয়ে দিয়েছি মানে যায় বলে। আর ওর বন্ধুটা এখনও খেলা করছে, ওর মা আসেনি বলে ওর বাবা আবার গেল ওই মরার সাথে, মরাতে এসে গেছে, 5 মিনিট দাঁড় করিয়ে তারপর তো চলে গেছে, ওই জন্য আমাদের বাড়িতে রেখে গেছে। বললো যে ওর মা এলে পাঠিয়ে দিতে। এবার আমরা তো বেরিয়ে যাচ্ছিলাম, আর তোমার দাদাভাইও কিন্তু কাজ থেকে বললো বাড়িতে আসি তারপরে তাহলে যাবো একবারে, ওই জন্য বাড়ি থেকেই যাবে বলে এসেছিলো। আবার সোনা বেরোতে আবার ওর জেম্মা বললো যে এত আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ওকে আর নিয়ে যেতে হবে না, ওকে রেখে যাও, আর ও তো বাড়িতে আছে তাহলে খেলা করবে। দেখো তারপর তো বাড়ি চলে এসেছি। আর ওখানে আজকে কি হয়েছে জানো, ওখানে তো আজকে রিপোর্ট নিয়ে তারপর ডাক্তার দেখানোর কথা ছিল। আর কি হয়েছে, রক্ত পরীক্ষার রিপোর্টটাই আমি নিয়ে যেতে ভুলে গেছি, অত তাড়াহুড়ো করে গেলাম বৃষ্টি পড়বে বলে, আর রক্ত পরীক্ষার রিপোর্টটাই ভুলে গেছি নিয়ে যেতে। আবার বাড়িতে আসতে হলো, তোমার দাদাভাইকে বললাম তুমি নামো আমি বাড়িতে যাচ্ছি বলে আবার বাড়ি থেকে রিপোর্টটা নিয়ে গেলাম। আর যেহেতু অনেকটাই রাস্তা, আর গেট পরে 2বারই গেট পেয়েছি, যেতে অনেকক্ষণ লেট হয়ে গেছে। আর ডাক্তারবাবু তো আমার জন্যই বসেছিলেন, অনেকক্ষণ থেকে জিজ্ঞাসা করছে কখন আসবে কখন আসবে, আর আমার কিন্তু লেটও হয়ে গিয়েছিল।
রক্তের রিপোর্টটায় তো কিছু বেরোয়নি, কিন্তু এক্সের রিপোর্টটা একটুখানি কোমরের ক্র্যাক মতো দেখা দিয়েছে। কিন্তু ডাক্তারবাবু বলেছে কন্টিনিউ বেল্টটা পরে থাকতে, জানো তো, কিন্তু বেল্টটা পরতেই হচ্ছে আমার কষ্ট, কিন্তু কিছু করার নেই, বেল্টটা তো আমার পরতেই হবে। আর গাড়ি চালাতে কম বলেছে, আর ওষুধ দিয়েছে আর খেতে বলেছে, আর গরম জলের যেমন সেঁক দেওয়া হচ্ছে সেরকমই দিতে বলেছে। আর আসতে কিন্তু 8:30 বেজে গিয়েছিল, আর সোনা বলেছিল ওর জন্য একটা ডেয়ারি মিল্ক আনতে, আর সেই ডেয়ারি মিল্কটাই নিয়ে এসেছিলাম। সোনা তো আসতেই তো মানে খেতে শুরু করে দিয়েছিল। আর জানো তো একটু টেনশান হচ্ছে, মানে কোমরটা নিয়ে যে কী হবে জানি না, কবে যে ভালো হবে সেটাও বুঝতে পারছি না। কোমরের যন্ত্রণাটা কমেছে, কিন্তু এখনও সেই কনকনানিটা একদমই কমছে না। আর এদিকে দেখো আমি কিন্তু রুটিগুলোও করে নিচ্ছি। আর আসার সময় তো তোমার দাদাভাই আর আমি আসছি, বাড়ির কাজ বরাবর এসে গেছি, এত জোরে বৃষ্টিটা এসে গেছে। তারপর তো এক জায়গায় দাঁড়ালাম, আর তারপর কিন্তু মিহিদানা আর নিয়েছিলাম এক রকমের সন্দেশ। মিহিদানাটা খেতে আমার খুব ভালো লাগে, আর যেহেতু রুটি দিয়ে খাবো, আর আজকে তো কিছু করা হয়নি সবজি ফবজি, ওই জন্য রুটিতে আজকে মিষ্টি খাওয়া হবে। আর দেখো এবার কিন্তু রুটিটা বেড়ে নিচ্ছি, আর এখন বেজে গেছে 10:30 মতো বেজে গেছে। এসে সোনাকে পড়তে বসিয়েছিলাম, আর এখন যেহেতু ওদের রোজ দিন মান্থলি টেস্ট হচ্ছে, ওই জন্য কিন্তু ওকে পড়তে বসিয়েছিলাম, না হলে তো পারবে না। আর রুটি করতে ওই জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো। দেখো খাবারটা কিন্তু আমি বেড়ে নিলাম। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদের ঘরে পাশে থাকার অনুরোধ করা হচ্ছে, আর যারা পুরাতন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদের ঘরে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই।